এবার অনির্বাণকে সকলের সামনে পায়ে ঠেলে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রায়ের কাছে গিয়ে রায়ের পায়ে পড়ে এবং বলতে থাকে যে রাই, এই যাত্রা তুমি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও, এটাই শেষ সুযোগ। এরপরে যদি আমি তোমার আশা অনুযায়ী আমি উত্তীর্ণ না হতে পারি, তাহলে তুমি আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নিও, আমি তোমাকে নিজ হাতে ডিভোর্স পেপারে সিগনেচার করে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দেবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, এরকম করে সুযোগ তো তুমি আগেও অনেকবার নিয়েছো, কিন্তু কোনোবারই কি তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো? সেই তোমার ঘৃণা, সেই তোমার অবিশ্বাস ঝেলতে ঝেলতে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, আমার শরীরও এখন আর সাথ দিচ্ছে না। অনির্বাণ, তোমার মতন একটা অসভ্য লোকের সাথে সংসার করা থেকে আমি মনে করি যে আমার মরে যাওয়াটাই বেটার। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে না রাই, একদম এসব উল্টোপাল্টা কথা নিজের মুখে আনবি না। একবার কিন্তু তুই মরে গিয়েও ঠাকুরের আশীর্বাদে বেঁচে ফিরে এসেছিস, আর কোনো মতে তুই আমাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মতন কোনো কথা মুখে আনবি না কোনো দিনও। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে রাইকে যে রাই দিদিভাই, একদম না, এই লম্পট লোকটাকে তুই কোনো মতেই ক্ষমা করবি না, কারণ এই লোকটা যে পরিমাণে তোর সাথে হিংস্রতা করেছে, তোকে যে পরিমাণে তিলে তিলে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছিল, এই লোকটা আর যাই হোক কেন কোনো মতেই তোর ক্ষমা যোগ্য নয়। ঠিক সেই সময় নীলাঞ্জনাকে রাই বলতে থাকে যে ক্ষমার অযোগ্যের আর যোগ্যর কথা যদি ওঠে, তাহলে তো বলা যেতে পারে যে তুই কোনো মতেই তো আজকে আমার সামনে দাঁড়ানোর অবধি তোর যোগ্যতা নেই, কিন্তু তার সত্ত্বেও তুই কী দুঃসাহস দেখি এখনও পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছিস নীলাঞ্জনা? কারণ তুই কি মনে করছিস তুই আমাকে সব ভোলানোর চেষ্টা করলে আমি ভুলে যাবো তোর এই ভালো মানুষই দেখে? তুই ক্ষণিকের ভালো মানুষই রূপ ধারণ করিস, যাতে কিনা আমি তোর সকল অপরাধের কথা ভুলে গিয়ে তোকে আবারও ক্ষমা করে দিই, তোর বিরুদ্ধে আর কোনো রকম কোনো অ্যাকশন না নেই। কিন্তু তুই এই যাত্রা কোনো মতে আমাকে আর বোকা বানাতে পারবি না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সেদিন রাতে ঠিক কী কী ঘটেছিল সেই সব কিছু আমার সম্পূর্ণরূপে অলরেডি মনে পড়ে গিয়েছে, এবং আমি যদি একবার আমার জবানবন্দি পুলিশের কাছে দিই, তুই নিশ্চয়ই আর কোনো মতে রক্ষা পাবি না, সেটা তো নিশ্চিত আছিস, তাই না? তাহলে তুই কেন এরকম উঁচু গলায় আরেকজনের উপরে আঙুল তুলছিস বলতো? আর অনির্বাণ, তোমাকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি যে তুমি আমার পায়ে পড় আর যাই কর না কেন, এই যাত্রায় তোমাকে আমি কোনো মতেই ক্ষমা করবো না। অন্যদিকে এটা বললে যখন রাই অনির্বাণকে পায়ে ঠেলে সেখান থেকে চলে যায়, দরজা লাগিয়ে দেয় নিজের রুমে গিয়ে, ঠিক সেই সময় এসে বলতে থাকে যে অনির্বাণ, আমার হয়তো বা তোমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ইন্টারফেয়ার করাটা মোটেও সাধ্য নেই, কিন্তু তার সত্ত্বেও তোমাকে একটা কথা বলছি, তুমি প্লিজ কোনো মতে রাইয়ের উপর এখন প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করো না, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে ডক্টর আঙ্কেল আমাদেরকে অলরেডি বলে রেখেছে যে রাইয়ের পক্ষে এখন কোনো মতে প্রেশার নেওয়াটা ভালো নয়, কারণ ওর শরীরটা খারাপ করে দিতে পারে, ও হয়তো বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মাত্র স্মৃতিটা ওর হারিয়ে যেতে পারে। এখন যতটুকু রেকভার করেছে ততটুকু ওকে প্লিজ একটু সুস্থ থাকার জন্য ওকে একান্ত ছেড়ে তো, ওর যখন মনে হবে যেন তোমাকে ক্ষমা করতে চাইও, তখন ওর সাথে এসে আলাপ করো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না না না, এসে এরকম করে আমি আর কোনো মতেই রাইকে ছাড়া বাঁচতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পাগলের মতন ছোটাছুটি করছি শুধুমাত্র আমার রাইকে, আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। ঠিক সেই সময় রাই দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ সেই তো, এই ভালো মানুষগুলো দেখে তুমি আমার বোনটাকে আবারও নিজের ভালোবাসার মায়াজালে ফাঁসাবে, তারপরে সেই আমার নিজের অবিশ্বাস এবং ঘৃণা দিয়ে আমার বোনটাকে তিক্ততায় পরিণত করে আমার বোনের জীবনটাকে, আমার বোনটাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এটাই তো তোমার কাজ, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।